বন্ধুরা, ড্রামার শুরুতেই আমরা দেখি সিউয়ান বাজার করে একদম শান্তভাবে নিজের বাড়িতে ফিরছিল, কিন্তু সে একটুও বুঝতে পারেনি কয়েক সেকেন্ডের মধ্যেই তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তার পুরো মুডটাই নষ্ট করে দেবে। ওহ মাই গড! হঠাৎ করেই কিছু রাগে ফুঁসতে থাকা মেয়ে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সিউয়ান কিছু বুঝে ওঠার আগেই তারা তার ওপর হামলা শুরু করে। একেবারে হতভম্ব হয়ে সিউয়ান ভয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? আমাকে কেন মারছ? তখন তাদের মধ্যে একজন রাগে ফেটে পড়ে বলে সিউয়ান নাকি সেই ছেলের সঙ্গে থাকে যাকে সে পছন্দ করত, আর এই ভুল বোঝাবুঝির কারণেই তার বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ করে দিয়েছে। হার্ট ব্রেক। এই কথা শুনে সিউয়ান সঙ্গে সঙ্গে বোঝানোর চেষ্টা করে যে তারা যে ছেলের কথা বলছে সে তার বয়ফ্রেন্ড নয়, বরং তার ভাই। কিন্তু মেয়েগুলো তখন এতটাই রাগী ছিল যে তার একটাও কথা শুনতে রাজি হয় না, উল্টো তারা তাকে মারতেই থাকে। কোনো মতে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে সিউয়ান শেষ পর্যন্ত বাড়ি পৌঁছে যায়, কিন্তু তখন তার মেজাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল আজ বাড়িতে কেউ আর শান্তিতে থাকতে পারবে না। ফ্রাস্ট্রেটেড বাড়িতে ঢুকেই সে জোরে চিৎকার করে তার সব ভাইকে নিচে ডাকতে থাকে। আর এখানেই ড্রামা আমাদের সামনে একটা বড় রিভিল করে। সিউয়ানের আছে ৩ জন ভীষণ হ্যান্ডসাম ভাই। অ্যামেজিং। বড় ভাই ওয়াং একটি লাক্সারি কার শোরুমে কাজ করে, দ্বিতীয় ভাই সুক একটি বারের মালিক ও ম্যানেজার, আর সবচেয়ে ছোট ভাই জুন এখনও স্টুডেন্ট, তবে ভবিষ্যতে একজন বিখ্যাত কে-পপ আইডল হওয়ার স্বপ্ন দেখে। ড্রিম। বাইরে ঘটে যাওয়া ঘটনায় তখনও রাগে ফুঁসতে থাকা সিউয়ান তাদের জিজ্ঞেস করে, তোদের মধ্যে কে সম্প্রতি কোনো মেয়ের সঙ্গে ব্রেকআপ করেছে? কারণ র্যান্ডম কিছু মেয়ে তাকে তাদের গার্লফ্রেন্ড ভেবে এসে মারধর করেছে। ক্রাইং। কিন্তু অবাক করার বিষয় হল ৩ ভাইয়েরই কেউ তার কথার কোনো উত্তর দেয় না। তাদের এই রহস্যময় নীরবতা সিউয়ানকে আরও রাগিয়ে তোলে। রাগে সে হুমকি দেয় যদি তারা উত্তর না দেয় তাহলে সে তাদের লজ্জাজনক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে। ডেভিল। এরপর সিউয়ান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের ছবি তুলতে শুরু করে, যেন অন্তত একটা ছবি খারাপ আসে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে শকিং ব্যাপার। ও মাই গড! কারণ প্রতিটি ছবি একদম পারফেক্ট আসে, একটাও খারাপ না। অ্যামেজিং! এটা দেখে সিউয়ান নিজেই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, কেউ সব অ্যাঙ্গেল থেকে এত ভালো দেখতে পারে কি করে? লাফিং স্মাইলি। এত কিছুর পরেও ভাইরা চুপ থাকায় শেষ পর্যন্ত সিউয়ান নিজের ধৈর্য হারিয়ে তাদের মারতে শুরু করে, আর অন্যদিকে তার ভাইরা পুরো বাড়ি জুড়ে দৌড়াতে থাকে যেন তার রাগ থেকে বাঁচতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কেউই রক্ষা পায় না। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা সিউয়ানের ছোটবেলার জীবন দেখতে পাই। তার মা দ্বিতীয় বিয়ে করার পর সিউয়ান একটি ব্লেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে যায়, কারণ তার স্টেপ ফাদারের আগের সংসারের 2 ছেলে ছিল, যাদের মধ্যে খোয়ান সুকো ছিল। পরে জুনের জন্ম হয়। ছোট্ট সিউয়ান তখন ভাবত এবার তাদের পরিবার সব সময় সুখে থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি। ভাইরা যত বড় হতে থাকে তাদের হ্যান্ডসাম লুকস ততই নতুন নতুন সমস্যা তৈরি করতে থাকে। অসংখ্য মেয়ে তাদের ওপর ক্রাশ খেতে শুরু করে, আর প্রায়ই সিউয়ানকে ব্যবহার করত তাদের লাভ লেটার পৌঁছে দেওয়ার জন্য। লাভ লেটার। কিন্তু প্রতিটি কনফেশনই রিজেকশনে শেষ হতো, কারণ তার ভাইদের কারোরই কোনো মেয়ের প্রতি আগ্রহ ছিল না। আর ধীরে ধীরে এসব হার্ট ব্রেক, অযথা ড্রামা আর ঝামেলায় সিউয়ান পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ছোটবেলা থেকেই এত ঝামেলা আর অভিজ্ঞতার পর সিউয়ান শেষ পর্যন্ত একটা জিনিস মেনে নিয়েছিল, হ্যান্ডসাম ছেলেরা মানুষের জীবনে শুধু সমস্যাই নিয়ে আসে। আর সেদিনই সে নিজের মনে শক্ত করে সিদ্ধান্ত নিয়েছিল সে জীবনে কখনো কোনো হ্যান্ডসাম ছেলেকে ডেট করবে না। কিন্তু বন্ধুরা, ড্রামা তো এখান থেকেই আসল মজা দেখাতে শুরু করে, কারণ ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের মেইন লিড কাংয়ের। আমরা দেখি কাং মাত্রই কোরিয়া ফিরে এসেছে এবং এয়ারপোর্টে বসে কারোর জন্য অপেক্ষা করছে। কাং কোনো সাধারণ ছেলে নয়, সে একটি ধনী পরিবারের ছেলে, কিন্তু ফ্যামিলি বিজনেসে যোগ দেওয়ার বদলে সে নিজের একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানি শুরু করতে চায়। অর্থাৎ ছেলেটার শুধু লুকস না, নিজের আলাদা ড্রিমও আছে। ও ফায়ার! এয়ারপোর্টে বসে কাং নিজের নোটবুকে একটা মেয়ের স্কেচ আঁকছিল। ঠিক তখনই তার চোখ পড়ে পাশে বসে থাকা এক মেয়ের ওপর, যে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে থাকা সত্ত্বেও বারবার কাংয়ের দিকে তাকাচ্ছিল। বড্ড খারাপ। কিছুক্ষণ পর মেয়েটির বয়ফ্রেন্ড ওয়াশরুমে চলে যায়, আর সুযোগ বুঝে কাং সরাসরি মেয়েটির কাছে গিয়ে তার ফোন নম্বর চায়। স্যাক্সের লেজেন্ড। কাংয়ের মতো হ্যান্ডসাম ছেলের অ্যাটেনশন পেয়ে মেয়েটি তো একেবারে এক্সাইটেড হয়ে যায়, আর এক মুহূর্ত দেরি না করে নিজের নম্বর দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এখানেই আসে টুইস্ট, কারণ কাংয়ের তার প্রতি কোনো রোম্যান্টিক আগ্রহই ছিল না। সে সেই নম্বরটা সরাসরি তার বয়ফ্রেন্ডের হাতে দিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড নিজেই আমাকে নম্বর দিয়েছে,
কিন্তু আমার এতে একটুও ইন্টারেস্ট নেই। এই কথা শুনে বয়ফ্রেন্ড তো পুরোপুরি শকড, আর মেয়েটির মুখের অবস্থা তখন দেখার মতো, মাথায় হাত। কিছুক্ষণ পর কাংয়ের বন্ধু পার্ক তাকে এয়ারপোর্ট থেকে নিতে আসে। পার্ক তার এত কম লাগেজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এত কম জিনিস এনেছিস কেন? কাং একদম শান্তভাবে উত্তর দেয়, কোরিয়ায় বেশি দিন থাকার আমার কোনো ইচ্ছা নেই। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কাং মিরারে দেখে সেই একই মেয়েটি তার বয়ফ্রেন্ডের কাছে মরিয়া হয়ে ক্ষমা চাইছে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ক্ষমা করতে রাজি হয় না আর রাগ করে সেখান থেকে চলে যায়। পুরো দৃশ্য দেখে কাং মনে মনে বেশ সন্তুষ্ট হয়। অন্যদিকে আমরা দেখি সিও ইয়ান একটি স্কুলে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে কাজ করছে। স্কুলে সে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বাজেট নিয়ে কথা বলতে চায়, কিন্তু ভাইস প্রিন্সিপাল নিজের গাছে পানি দিতে এতটাই ব্যস্ত ছিল যে সে সিও ইয়ানের কথা পুরোপুরি উপেক্ষা করে। কি বদমাশ লোক! তার সমস্যা শোনার বদলে শুধু তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলে। এতে সিও ইয়ান সঙ্গে সঙ্গে ভীষণ বিরক্ত হয়ে যায়। অফিস থেকে বেরিয়েই সে রাগে দরজায় ঘুষি আর লাথি মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই স্কুলের ডক্টর মিন সেখানে এসে তাকেই কাজ করতে দেখে ফেলে। বড্ড বদমাশ! মিনের সৎ স্বভাবের জন্য পরিচিত, কারণ সে কখনো সত্য লুকোয় না, আর প্রত্যাশা মতো সে সঙ্গে সঙ্গে সিও ইয়ানের বিরুদ্ধে ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ করে দেয়। কি দোগলা! এটা শুনেই সিও ইয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, যাতে ব্যাপারটা আরও না বাড়ে। হ্যাঁ 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 হ্যাঁ। এরপর দৃশ্য চলে যায় সিও ইয়ানের ছোট ভাই জুনের দিকে, যে ক্লাসরুমের টেবিলের ওপর উঠে নিজের সহপাঠীদের সামনে বিটিএসের গানে নাচছিল। পুরো ক্লাস তখন তার পারফরমেন্স উপভোগ করছিল, কিন্তু বন্ধুরা, তার এই মজা বেশিক্ষণ টিকল না। কেমন টানটারা! কারণ ঠিক তখনই সেখানে পৌঁছে যায় সিও ইয়ান। ও নো! তাকে দেখেই জুন একেবারে ঘাবড়ে যায় আর ব্যালেন্স হারিয়ে টেবিল থেকে নিচে পড়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। সিও ইয়ান সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে নিয়ে যায় আর ক্লাসে এমন কেয়ারলেস আচরণের জন্য শাস্তি দেয়। আর ঠিক এই সময় সিও ইয়ানের বয়ফ্রেন্ডের ফোন আসে। সিও ইয়ানের বয়ফ্রেন্ডের ফোন আসতেই হঠাৎ করেই তার পুরো অ্যাটিটিউড বদলে যায়। যে মেয়েটা একটু আগেও জুনকে রাগ দেখাচ্ছিল, সে মুহূর্তের মধ্যেই একেবারে নরম হয়ে যায় এবং খুব আদর করে ফোনে কথা বলতে শুরু করে। সিও ইয়ানের এই হঠাৎ নাটকীয় পার্সোনালিটি বদল দেখে জুন এমন একটা রিয়াকশন দেয় যেন তার এখনই বমি চলে আসবে। কলের সময় সিও ইয়ানের বয়ফ্রেন্ড তাকে ডিনারে ইনভাইট করে এবং বলে তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথা শুনে সিও ইয়ান তো ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ তার মনে হয় হয়তো আজ সে তাকে বিয়ের প্রপোজাল দিতে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে এই খবর তার ক্লোজ ফ্রেন্ড মেকংকে জানায়, যে একই স্কুলে টিচার হিসেবে কাজ করে। মেকংও খবরটা শুনে সত্যিই খুব খুশি হয়, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা ছিল। সিও ইয়ান তখনও তার স্পোর্টস ট্র্যাকস্যুট পরেই ছিল, আর এই পোশাকে তো আর রোম্যান্টিক ডিনার ডেটে যাওয়া যায় না। তাই সে মেকংয়ের কাছ থেকে পোশাক ধার নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার আগে তাড়াতাড়ি কাপড় বদলে নেয়। রাস্তায় যেতে যেতে সিও ইয়ান নিজের ফোনে বয়ফ্রেন্ড তাইয়ের ছবি দেখতে থাকে, কারণ তাই সবসময়ই মোটামুটি সাধারণ চেহারার ছেলে ছিল, তাই তাকে ডেট করতে সিও ইয়ানের কখনো সমস্যা হয়নি, বিশেষ করে তখন যখন সে হ্যান্ডসাম পুরুষদের একদমই পছন্দ করত না। কিন্তু বন্ধুরা, রেস্টুরেন্টে পৌঁছে তাইকে দেখে সিও ইয়ান পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তাই প্লাস্টিক সার্জারি করিয়েছিল আর এখন সে ভীষণ হ্যান্ডসাম হয়ে গেছে। শুরুর দিকে সিও ইয়ান নিজেকে বোঝানোর চেষ্টা করে যে চেহারা কোনো ব্যাপার না, ভেতর থেকে তাই এখনও সেই মানুষটাই আছে যাকে আমি ভালোবাসি। কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে সে পুরোপুরি ভুল ছিল। হ্যান্ডসাম হওয়ার পর তাইয়ের আচরণও পুরোপুরি বদলে গেছে। কোনো দ্বিধা ছাড়াই সে সিও ইয়ানের সঙ্গে ব্রেকআপ করে দেয় এবং একদম স্পষ্ট করে বলে, এখন আমি শুধু সুন্দরী মেয়েদেরই ডেট করতে চাই। বন্ধুরা, তাইয়ের এই নৃশংস কথাগুলো সিও ইয়ানের হৃদয় একেবারে চুরমার করে দেয়। মন ভেঙে যাওয়ার পর সিও ইয়ান তার ভাই ওয়ানসুকের বারে যায় এবং একের পর এক মদ খেতে খেতে অভিযোগ করতে থাকে, হ্যান্ডসাম পুরুষরা সবসময় জীবনে শুধু সমস্যাই নিয়ে আসে। নেশা আর আবেগের ঘরে সে আশেপাশের বসা লোকজনের সঙ্গেও ফ্লার্ট করার চেষ্টা করে, অদ্ভুত অদ্ভুত পোজ দেয়, কিউট হবার চেষ্টা করে, কিন্তু তার এসব চেষ্টায় কেউ কোনো রিয়াকশন তো দেয়ই না, উল্টো লোকজন চুপচাপ নিজেদের সিট ছেড়ে সেখান থেকে উঠে যেতে শুরু করে। বিষয়টা বুঝতে না পেরে সিও ইয়ান অবাক হয়ে ওয়ানসুককে জিজ্ঞেস করে, আমি যেতেই সবাই হঠাৎ চলে গেল কেন?
তখন ওয়ানসুক একদম শান্তভাবে জানায় এটা একটা গে বার আর এখানে শুধু পুরুষরাই আসে। এই কথা শুনেই সিওয়ান একেবারে লজ্জায় চুপ হয়ে যায়। এরপর আরও বেশি অ্যালকোহল খাওয়ার পর শেষ পর্যন্ত সে বার থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু অতিরিক্ত নেশার কারণে বাড়ির কাছেই সে বমি করে ফেলে। পরে সিওয়ানের কাছে মেকংয়ের ফোন আসে আর সে তার সঙ্গে দেখা করতে যায়। কথাবার্তার সময় সিওয়ান তাকে তাইয়ের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে তো মেকং রাগে ফেটে পড়ে। সে তাইকে ইচ্ছে মতো অপমান করতে শুরু করে, কারণ এমন নৃশংসভাবে কারোর হৃদয় ভাঙা সত্যিই মেনে নেওয়া যায় না। কিন্তু বন্ধুরা, ঠিক তখনই ড্রামা আবার একটা মজার টুইস্ট নিয়ে আসে। আমরা দেখি কাং জগিং করতে করতে সেই একই জায়গায় পৌঁছে যায় যেখানে সিওয়ান কিছুক্ষণ আগেই বমি করেছিল। আর বন্ধুরা, কাং সেখানে দাঁড়িয়ে একদম ক্যাজুয়ালি সেলফি তুলতে শুরু করে। এদিকে সিওয়ান নিজের করা নোংরা পরিষ্কার করতে সেখানে আসে। সে চুপচাপ পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎ করেই তার মপ ভুল করে কাংয়ের গায়ে লেগে যায়। ধাক্কা খেয়ে কাং সরাসরি পাশের নোংরা পানিতে গিয়ে পড়ে। কাং নোংরা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ঘৃণা আর রাগে একেবারে ফেটে পড়ে। সে রাগে গর্জন করতে করতে সিয়াওয়ানের উপর চিৎকার করার জন্য পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে সিয়াওয়ানের হাতে ধরা সেই নোংরা মপের ওপর। আর বন্ধুরা, এটা দেখেই কাংয়ের পুরো এক্সপ্রেশন বদলে যায়। সে হঠাৎ করেই ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, যেন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আর কিছু না বলেই সোজা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। খাংয়ের এই অদ্ভুত আচরণ দেখে সিয়াওয়ান পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই অদ্ভুত লোকটা আসলে কে? পরের দিন স্কুলে এসে সিয়াওয়ান খেয়াল করে জুহি নামের এক ছাত্রী অনেক দিন ধরেই স্কুলে আসছে না। এটা দেখে সে সত্যিই চিন্তিত হয়ে পড়ে। সে আরেকজন শিক্ষকের কাছে জুহির ব্যাপারে জানতে চায়, কিন্তু সেই শিক্ষক একদম ঠান্ডা গলায় বলে, কোন স্টুডেন্ট স্কুলে আসে আর কি আসে না তাতে আমার কিছু যায় আসে না, আমাদের আগেই অনেক কাজ আছে। এরপর সে ব্যঙ্গ করে বলে, তোমার যদি এতই চিন্তা হয় তাহলে তুমিই নিজে গিয়ে মেয়েটাকে খুঁজে আনো। এই নির্দয় কথাগুলো শুনে সিয়াওয়ান সঙ্গে সঙ্গে রেগে যায়। হতাশা আর রাগে সে পাশের একটা টেবিলে লাথি মেরে বসে। কিন্তু বন্ধুরা, এখানেই ঘটে যায় আরেক বিপদ, কারণ সেই টেবিলের উপর রাখা ভাইস প্রিন্সিপালের প্রিয় ফুলের টব নিচে পড়ে একেবারে ভেঙে যায়। ভাঙা টবটা দেখেই সিয়াওয়ানের মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানত ভাইস প্রিন্সিপাল তার গাছপালাকে নিজের জীবনের মতো ভালোবাসে, আর যেই তার টব ভাঙুক তাকে সে কখনো সহজে ক্ষমা করবে না। দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই মিন আবারও পুরো ঘটনাটা দেখে ফেলে। তবে এবার সে সঙ্গে সঙ্গে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে ভাইস প্রিন্সিপাল রাগে সবাইকে এক জায়গায় জড়ো করে জিজ্ঞেস করে, আমার প্রিয় ফুলের টব কে ভেঙেছে? শুরুর দিকে কেউ কোনো উত্তর দেয় না, কিন্তু বন্ধুরা, মিন তো এমন একজন মানুষ যে কোনো অবস্থাতেই মিথ্যে বলতে পারে না, তাই শেষ পর্যন্ত সে বলে দেয় এর জন্য সিয়াওয়ানই দায়ী। এ কথা শুনেই সিয়াওয়ান ভীষণ নার্ভাস হয়ে যায়। আর কিছুক্ষণ পর ভাইস প্রিন্সিপাল সবার সামনে তাকে একদম ভীষণভাবে বকাঝকা করে এবং অপমান করে। আবারও সবার সামনে অপমানিত হওয়ার পর সিয়াওয়ান রাগে মেকংকে বলে, এটাই সেই কারণ যার জন্য আমি কখনো হ্যান্ডসাম ছেলেদের বিশ্বাস করতে পারি না। তার মতে আকর্ষণীয় ছেলেরা সব সময় কোনো না কোনোভাবে শুধু সমস্যাই তৈরি করে। অন্যদিকে আমরা দেখি ওয়ংস তার কার শোরুমে ডিলার হিসেবে কাজ করছিল। ঠিক তখনই খুব সাধারণ পোশাক পরা, দেখতে গরিব মনে হওয়া এক মেয়ে শোরুমে ঢোকে। মেয়েটি সেখানে রাখা দামি গাড়িগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে শুরু করে। তার পোশাক আর আচরণ দেখে ওয়ংস তাকে ভুল বুঝে ফেলে। সে কর্মচারীদের ইশারায় বলে মেয়েটিকে শোরুম থেকে বের করে দিতে। কিছুক্ষণ পর মেয়েটি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখানেই ড্রামা আমাদের একটা বড় শিক্ষা দিতে যায়, কারণ শোরুম থেকে বেরিয়ে মেয়েটি একা একটি পার্কে গিয়ে বসে এবং নিজের ব্যাগ খোলে। আর ব্যাগের ভেতর যা ছিল সেটা দেখে যে কেউ শকড হয়ে যাবে, কারণ ব্যাগের ভেতর ছিল গাদা গাদা টাকা ভর্তি। মানে বন্ধুরা, এতটাই ধনী ছিল যে চাইলে পুরো শোরুমটাই কিনে ফেলতে পারত। মানে বন্ধুরা, শুধু বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা কত বড় ভুল হতে পারে সেটা ড্রামা একদম চোখে আঙুল দিয়ে মেখিয়ে দিল। অন্যদিকে মিন মেকংয়ের সঙ্গে দেখা করে খুব সাবধানে জিজ্ঞেস করে, সিয়াওয়ান কি এখনও আমার উপর রাগ করে আছে? কারণ সে জানত তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য সিয়াওয়ান নিশ্চয়ই তার উপর ভীষণ রেগে আছে। মেকং হালকা ভঙ্গিতে জানায় সিওয়ান তার ওপর আর রাগ করেনি। এটা শুনে মিন নিজের রুমে ফিরে যায়। জানালার আড়াল থেকে সে চুপচাপ সিওয়ানকে দেখতে থাকে, আর তাকে দেখে তার মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে।
এই দৃশ্য থেকেই স্পষ্ট বোঝা যায় মিন গোপনে সিওয়ানকে পছন্দ করে। স্কুল ছুটির পর সিওয়ান নিজেই জুহিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ মেয়েটি অনেক দিন ধরেই স্কুলে আসছিল না। সে জুহির পুরনো বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে এক দুঃখজনক সত্য জানতে পারে। জুহির বাবা মা মারা যাওয়ার পর সে আর বাড়ি ভাড়া দিতে পারেনি, তাই বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে সিওয়ান জুনকে জুহির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তারা একই ক্লাসে পড়ে। শুরুর দিকে জুন বলে সে কিছুই জানে না। তখন সিওয়ান তাকে ক্লাসমেটদের কাছে খোঁজ নিয়ে সঠিক খবর বের করতে বলে। পরে জুন বন্ধুদের সঙ্গে কথা বলে এবং শেষ পর্যন্ত জানতে পারে জুহি এখন কোথায় কাজ করছে। সে সঙ্গে সঙ্গে এই তথ্য সিওয়ানকে জানিয়ে দেয়। এদিকে কাং ডিনারের জন্য নিজের ফ্যামিলি হাউসে পৌঁছে যায়। সেখানেই ড্রামা তার বড় বোন কাংহির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে ইতিমধ্যেই ফ্যামিলি বিজনেসের অর্ধেক দায়িত্ব সামলাচ্ছিল। ডিনারের সময় মিনও সেখানে আসে। তাদের কথাবার্তা থেকেই জানা যায় মিন আর কাং আসলে কাজিন। এখানেই আরও প্রকাশ পায় মিনের বাবা মা অনেক আগেই মারা গেছেন এবং সেও অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছে। কিন্তু এত ধনী হওয়ার পরও মিন স্কুলে কাজ করতেই পছন্দ করে, কারণ সে শান্ত আর সাধারণ জীবন কাটাতে চায়। ডিনারের সময় তাদের দাদি কাং আর মিন দুজনকেই ভালোভাবে বকাঝকা করেন। তিনি বলেন এখন সময় এসেছে তারা ফ্যামিলি বিজনেসকে গুরুত্ব দিয়ে সামলাক। তিনি দায়িত্বের একটা তালিকাও তৈরি করেন এবং দুজনকে জিজ্ঞেস করেন তারা কোন ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে চায়। কিন্তু দাদির এত কড়া কথার পরও কাং আর মিন কেউই তেমন আগ্রহ দেখায় না। ডিনারের পর কাং আর মিন একসঙ্গে ড্রিঙ্কস খেতে একটি বারে যায়। ড্রিঙ্কস করতে করতেই কাং হঠাৎ মিনকে জিজ্ঞেস করে তার কি কোনো মেয়েকে পছন্দ। এই প্রশ্ন শুনে মিন স্পষ্টই নার্ভাস হয়ে যায়। তার রিয়াকশন দেখেই কাং বুঝে যায় মিন নিশ্চয়ই কারোর প্রতি অনুভূতি পোষণ করে। ঠিক তখনই সিওয়ান সেই একই বারে এসে হাজির হয়। তাকে ট্র্যাক স্যুট করে দেখে কাং নিচু গলায় মন্তব্য করে, এমন জায়গায় আবার কে স্পোর্টস কাপড় পরে আসে। কিন্তু মিনের চোখ সিওয়ানের উপর পড়তেই সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়। সিওয়ান বারের মালিকের কাছে জুহির ব্যাপারে জানতে চায়। মালিক জানায় জুহিকে 2 দিন আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এ কথা শুনে সিওয়ান পুরোপুরি শকড হয়ে যায়। তখন মিন তাকে জিজ্ঞেস করে সে জুহিকে এত মরিয়া হয়ে কেন খুঁজছে। সিওয়ান তাকে পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে মিন তাকে তাদের সঙ্গে বসে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে, কিন্তু সিওয়ান ভদ্রভাবে না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন পার্ক কাংয়ের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে সে কি স্কুল রিইউনিয়ন পার্টিতে যাবে। কাং কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে না করে দেয়। পার্ক যখন কারণ জানতে চায়, তখন কাং ঠান্ডা কিন্তু ভেতরে জমে থাকা তীব্র ঘৃণার সঙ্গে বলে সে ওই মানুষগুলোর মুখ পর্যন্ত দেখতে চায় না। এরপর গল্পটা হঠাৎ ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। স্কুল জীবনে কাং একদম অন্যরকম ছিল। তখন সে খুবই মোটা ছিল, আর এক অপমানজনক ঘটনার পর তার সহপাঠীরা তাকে নির্মমভাবে বুলিং করতে শুরু করে। তারা তাকে কষ্ট দেওয়ার জন্য নানা অপমানজনক নামে ডাকত, হাসাহাসি করত আর প্রতিদিন তাকে ছোট করত। এই নিয়মিত অপমান আর মানসিক নির্যাতনের কারণে কাং ধীরে ধীরে গভীর ডিপ্রেশনে ডুবে যায়। এমনকি এত বছর পরও সেই দুঃসহ স্মৃতিগুলো মনে পড়লেই তার শরীর যেন সেই পুরনো যন্ত্রণায় প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তার পেটে তীব্র ব্যথা ওঠে আর সে মরিয়া হয়ে বাথরুমের দিকে দৌড়াতে বাধ্য হয়। পরে কাং ডাক্তার কিমের সঙ্গে দেখা করে। কাঁপা গলায় সে স্বীকার করে স্কুলের সেই অপমানজনক ঘটনাগুলো মনে পড়লেই তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। এরপর সে ডাক্তার কিমকে একটি মেয়ের ছবি দেখায়, এমন এক মেয়ে যার মুখ সে ঠিকমতো মনে করতে পারে না। কাং দ্বিধাভরা গলায় বলে তার মনে হয় তার জীবনের সব সমস্যার শুরু ওই মেয়েটির কারণেই হয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল সে এখনও সেই মুখটা পরিষ্কারভাবে মনে করতে পারে না। ডাক্তার কিম সব কথা মনোযোগ দিয়ে শোনেন, তারপর শান্তভাবে কাংকে পরামর্শ দেন তার স্কুল রিইউনিয়ন পার্টিতে যাওয়া উচিত। তার মতে অতীত থেকে পালিয়ে না গিয়ে বরং তার মুখোমুখি হওয়াই হয়তো কাংকে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে দিতে পারে, আর সেই সঙ্গে বহু বছরের জমে থাকা ট্রমা থেকেও মুক্তি দিতে পারে। যদিও কাংয়ের সেখানে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তবুও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে রিইউনিয়নে যায়। সেখানে পৌঁছতেই সবাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ কেউ তাকে চিনতেই পারে না। তার পুরো চেহারা বদলে গেছে। এক সময়ের মোটা অপমানিত ছেলেটা এখন অসম্ভব হ্যান্ডসাম হয়ে উঠেছে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। এই লোকটা আসলে কে? মেয়ং এগিয়ে গিয়ে কৌতূহল নিয়ে তার পরিচয় জানতে চায়। কাং যখন শান্তভাবে নিজের নাম বলে, মেয়ং একেবারে শকে জমে যায়।
অবিশ্বাসের চোখে সে জিজ্ঞেস করে সে কি সেই একই মোটা ছেলে যে তাদের সঙ্গে স্কুলে পড়ত। কাং খুব শান্তভাবে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। এ কথা শুনে পুরো রুম যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ কেউই বিশ্বাস করতে পারছিল না সেই অপমানিত ছেলেটাই এত নাটকীয়ভাবে বদলে আজ এমন হ্যান্ডসাম মানুষ হয়ে গেছে। পরে কাং যখন মেয়ং আর তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তখন সিউ ইয়ান বারবার তাদের কথার মাঝে ঢুকে বাধা দিতে থাকে। এতে কাং স্পষ্টই বিরক্ত হয়ে যায়। তবুও সে নিজেকে কোনোভাবে সামলে নেয়। শেষ পর্যন্ত সে নিজেই সিউ ইয়ানের কাছে এগিয়ে গিয়ে ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। কিন্তু ঠিক তখনই সিউ ইয়ান এমন একটা কথা বলে যা শুনে কাংয়ের পৃথিবী যেন থমকে যায়। সে বলে সেই সিউ ইয়ান। নিজের প্রথম ভালোবাসার নাম শুনতেই কাংয়ের মাথার ভেতর যেন হঠাৎ বজ্রপাত হয়। একটার পর একটা পুরনো স্মৃতি ঝড়ের মতো ফিরে আসতে শুরু করে। তার মনে পড়ে যায় সিউ ইয়ানই সেই মেয়ে যার কাছে সে একদিন সাহস করে নিজের ভালোবাসার কথা বলেছিল। কিন্তু সেই স্বীকারোক্তির বদলে সে কি পেয়েছিল? অপমান। সেই ভাঙা হৃদয়, সেই অসহায় কান্না, সবকিছু একসঙ্গে যেন আবার তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধতে শুরু করে। এসব মনে পড়তেই কাংয়ের পুরনো পেট ব্যথার সমস্যা আবারও ভয়ঙ্করভাবে শুরু হয়ে যায়। সে আতঙ্কে তাড়াতাড়ি বাইরে দৌড়ে যায় এবং মরিয়া হয়ে বাথরুম খুঁজতে থাকে। কিন্তু দুর্ভাগ্য, আশেপাশে কোথাও কোনো বাথরুম ছিল না। আর ঠিক তখনই সবার চোখের আড়ালে তাকে আবারও সেই আগের মতোই এক ভয়ঙ্কর লজ্জাজনক দুর্ঘটনার শিকার হতে হয়। এক মুহূর্তে তার মুখ অপমান আর অসহায়তায় ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই পার্ক সেখান দিয়ে যাচ্ছিল। কাংয়ের সেই ভেঙে পড়া অবস্থা দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কাং কিছুই বলতে পারে না। তার চোখে শুধু জমে থাকে অপমান, লজ্জা আর বহু বছরের চাপা কষ্ট। সে নিঃশব্দে শুধু পার্কের দিকে তাকিয়ে থাকে, যেন শব্দ করার শক্তিটুকুও তার আর অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পার্ক বাধ্য হয়ে কাংকে সেখান থেকে নিয়ে যায়। এত অপমানজনক ঘটনার পর কাং মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজেকে ভীষণ অপমানিত অনুভব করতে থাকে এবং কিছুতেই শান্ত হতে পারে না। বহু বছর আগের সেই দুঃসহ স্মৃতি যেন আবারও তার সামনে জীবন্ত হয়ে ফিরে আসে। অন্যদিকে হুয়ানসুক তার বন্ধুদের সঙ্গে পার্টি শেষ করে বাইরে বেরিয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই কাংহি সেখানে এসে পৌঁছায়। হুয়ানসুকের সাধারণ পোশাক দেখে সে তাকে পার্কিং কর্মী বলে ভুল করে। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে তার হাতে গাড়ির চাবি আর কিছু টাকা দিয়ে বলে গাড়িটা ঠিকমতো পার্ক করে দিতে। কাংহির এই রুক্ষ এবং অসম্মানজনক আচরণ দেখে হুয়ানসুক কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার নিজের গাড়ি সেখানে এসে যায়। গাড়িতে ওঠার আগে সে শান্ত কিন্তু স্পষ্ট গলায় কাংহিকে বলে মানুষের সঙ্গে সম্মান করে কথা বলতে শেখা উচিত। এদিকে সিয়ান মিকংয়ের বাড়িতে যায়। রিইউনিয়নের ঘটনাটা নিয়ে কৌতূহলী মিকং তাকে জিজ্ঞেস করে স্কুল জীবনে কাং কি সত্যিই তাকে প্রপোজ করেছিল। সিয়ান খুব স্বাভাবিকভাবেই হ্যাঁ বলে দেয়। এ কথা শুনে মিকং কিছুটা অবাক হয়ে যায়। অন্যদিকে অপমান আর মানসিক আঘাতের কারণে কাং এখনও ঘুমাতে পারছিল না। হতাশ হয়ে সে আবার ডাক্তার কিমের কাছে যায়। সেখানে সিয়ানের ছবি দেখিয়ে সে বলে এই মেয়েটাই তার জীবনের সব সমস্যার মূল কারণ। এরপর কাং নিজের অতীতের পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করে। স্কুল জীবনে সে সাহস করে সিয়ানকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু তার অনুভূতি গ্রহণ করার বদলে সিয়ান তাকে মোটা এবং কুৎসিত বলে প্রত্যাখ্যান করেছিল। এরপর সিয়ান তাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে। কিছুদিন পর হঠাৎ সিয়ান নিজেই কাংকে ফোন করে বলে সে তার সঙ্গে দেখা করতে চায়। এ কথা শুনে কাং খুব খুশি হয়ে যায়। সে পুরো রাত উত্তেজনা আর আশা নিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষার সময় নার্ভাস হয়ে সে বারবার খেতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সিয়ান সেখানে কখনোই আসেনি। পরের দিন স্কুল ট্রিপের সময় কাংয়ের পেটে তীব্র ব্যথা শুরু হয়, ফলে সবার সামনে তাকে আবারও এক ভীষণ অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেদিন থেকেই স্কুলের ছাত্ররা তাকে নিয়মিত নিয়ে হাসাহাসি করতে থাকে এবং বুলিং আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত এই অপমান আর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে কাং স্কুল ছেড়ে দেয়। পুরো ঘটনা মনোযোগ দিয়ে শোনার পর ডাক্তার কিম তাকে বোঝান যে সেই ট্রমেটিক প্রত্যাখ্যানের কারণেই কাংয়ের মনের সম্পর্ক, ভালোবাসা এবং রিজেকশন নিয়ে গভীর মানসিক ভয় তৈরি হয়েছে। এ কারণেই সে আজ পর্যন্ত কাউকে স্বাভাবিকভাবে ডেট করতে পারেনি। এরপর ডাক্তার কিম তাকে একটি অপ্রত্যাশিত পরামর্শ দেন। তার মতে এই ট্রমা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হল সিয়ানের মুখোমুখি হওয়া, এমনকি তাকে ডেট করার চেষ্টা করা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে কাং আপত্তি জানায়।
জানায়। সে স্পষ্টভাবে বলে সব সত্য জানার পর এখন সে সিয়ানকে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু ডাক্তার কিম জোর দিয়ে বলেন তার মানসিক সমস্যার সমাধানের জন্য অতীতের এই সম্পর্কের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো পথ নেই। এ কথা শুনে কাং গভীর চিন্তায় পড়ে যায়। ওদিকে সিয়ান বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর হুয়ানসুকো মাতাল অবস্থায় বাড়িতে পৌঁছায়। তাকে এই অবস্থায় দেখে সিয়ান সঙ্গে সঙ্গে রেগে যায়, কারণ তাদের পরিবারের অতীতের কষ্টকর স্মৃতিগুলো এখনও তার মনে গভীরভাবে গেঁথে আছে। রাগের মাথায় সে হুয়ানসুককে বকতে বকতে জিজ্ঞেস করে সে মদ খেয়ে গাড়ি চালালো কিভাবে। হুয়ানসুক শান্তভাবে জানায় সে নিজে গাড়ি চালায়নি, ড্রাইভার তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে। বন্ধুরা, ড্রামার পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্টে লিখুন পার্ট 2। আর আরেকটা প্রশ্ন, ড্রামাটি আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের সিনে স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।